এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব, অবশেষে দুবাইতে মারা গেলেন হাসিনার ছেলে জয়। স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট। ধর্ষণ মামলায় ম্যানেজার গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী। অনলাইনে মাদক বাণিজ্যের শাস্তি মৃত্যুদণ্ড। সরকারি হাসপাতালে ব্যবসা ঢুকলে যা আছে তাও শেষ হবে, জানালেন বিরোধী দলীয় নেতা। সর্বশেষ জানাবো, এইচএসসি নিয়ে আগে সিদ্ধান্তই বহাল, ব্যাখ্যা দিলেন আন্তঃশিক্ষা বোর্ড। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে প্রধান করে 12 সদস্যের সংবিধান সংশোধন বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সংসদের অধিবেশন থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সোমবার 13 জুলাই জাতীয় সংসদে এমন ঘটনা ঘটে। ওয়াকআউটের আগে সংসদে বিরোধী দলীয় নেতা ড শফিকুর রহমান বলেন, আমরা 2টা শপথ নিয়েছি, একটা সংসদ সদস্য হিসাবে, অপরটি সংস্কার পরিষদের সদস্য হিসাবে। 2টা শপথই বিদ্যমান আছে। ওইটাকে যদি বাইপাস করার জন্য কমিটি করা হয় তবে এটা আমরা প্রত্যাখ্যান করছি। আমরা আমাদের আগের অবস্থানে আছি। পঞ্চদশ সংশোধনী হাইকোর্টের রায় বহাল, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট। তিনি বলেন, আমরা মনে করি গণতন্ত্রের দাবি হচ্ছে জনগণের মতামত মেনে নেওয়া। সেই মতামত 70% পাশাপাশি জনগণের মতামত। গণভোটের মতামত যদি এভাবে শেষ হয়ে যায় তবে ভবিষ্যতে গণতান্ত্রিক এই পদ্ধতির উপর মানুষ শুধু আস্থাই হারাবে না, বিদ্রোহী হয়ে পড়বে। ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণের মতামত অগ্রাহ্য করা উচিত হবে না। জনগণের মতামতকে যেহেতু সম্মান করা হচ্ছে না, তাই সংসদ থেকে ওয়াকআউট করছি। বিশেষ কমিটির সদস্যরা হলেন কমিটির সভাপতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সদস্য চিফ হুইপ নুরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, জয়নাল আবেদিন, মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম সাকি, আন্দালিব রহমান পার্থ, মোহাম্মদ নুরুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন, শাকিলা ফারজানা, মোহাম্মদ মাহমুদুল হক রুবেল এবং মোহাম্মদ অলিউল্লাহ। ধর্ষণ মামলায় ম্যানেজার গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী। ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় তার ব্যক্তিগত ম্যানেজার অর্ঘ্য মুখোপাধ্যায়ের ধর্ষণ মামলায় গ্রেফতার হওয়ার পর বিষয়টি নিয়ে প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুলেছেন অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, অভিযুক্তের ব্যক্তিগত কর্মকাণ্ড সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। একই সঙ্গে ভবিষ্যতে তার সঙ্গে আর কোনো ধরনের পেশাগত সম্পর্ক রাখবেন না বলেও স্পষ্ট করেছেন। ভারতীয় গণমাধ্যমের দেওয়া তথ্য অনুযায়ী আজ 13 জুলাই হাওড়ার ষষ্ঠীতলা এলাকা থেকে অর্ঘ্য মুখোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে হাওড়া আদালতে হাজির করা হলে আদালত 14 দিনের জেল হাজতের নির্দেশ দেন। তার বিরুদ্ধে ধর্ষণ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা হয়েছে। ঘটনার পর ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে শ্রাবন্তী লিখেছেন, 2024 সাল থেকে অর্ঘ্য মুখোপাধ্যায়ের সঙ্গে আমার পরিচয়। ট্যালেন্টওয়ালা নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা আমার বিভিন্ন অনুষ্ঠান ও দৈনন্দিন কাজের সমন্বয়ের দায়িত্বে ছিল। সম্প্রতি জানতে পেরেছি এই ব্যক্তি একটি অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িত। খবরটি আমাকে অত্যন্ত অস্বস্তিতে ফেলেছে। তিনি আরও লেখেন, অর্ঘ্যের ব্যক্তিগত জীবন বা কর্মকাণ্ড সম্পর্কে আমি কিছুই জানতাম না। তবে এই ঘটনার পর আগামী দিনে তার সঙ্গে কোনোভাবেই যুক্ত থাকতে চাই না। বিষয়টি আমি সংশ্লিষ্ট ম্যানেজমেন্ট সংস্থাকেও জানিয়ে দিয়েছি। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগকারী নারী ও একই ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। অভিযোগ অনুযায়ী গত 12 এপ্রিল একটি কাজের সূত্রে তিনি অর্ঘ্য মুখোপাধ্যায়ের বাড়িতে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। অনলাইনে মাদক বাণিজ্যের শাস্তি মৃত্যুদণ্ড।
ডিজিটাল ডিভাইস ব্যবহার করে মাদকদ্রব্যের অবৈধ কেনাবেচা, সরবরাহ ও প্রচারের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বা যে কোনো মেয়াদের কারাদণ্ড এবং ২০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল ২০২৬ পাশ হয়েছে। সোমবার ১৩ জুলাই জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি পাশের জন্য সংসদে উত্থাপন করেন। পরে বিলের উপর আনা জনমত বাছাই কমিটিতে প্রেরণ ও সংশোধনী প্রস্তাবগুলোর নিষ্পত্তি শেষে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে পাশ হয়। পাশ হওয়া বিলের বিধান অনুযায়ী যদি কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সাইবার স্পেস, ডিজিটাল ডিভাইস, ওয়েবসাইট, সামাজিক যোগাযোগ মাধ্যম, মোবাইল অ্যাপ্লিকেশন, অনলাইন প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক যোগাযোগ ব্যবস্থা বা অন্য কোনো ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মাদকদ্রব্য বা সাইকোঅ্যাক্টিভ সাবস্টেন্সের অবৈধ ক্রয়, বিক্রয়, সরবরাহ, প্রস্তাব, বিজ্ঞাপন, মধ্যস্থতা ও যোগাযোগ করেন বা করার চেষ্টা করেন, তবে তা শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে। এছাড়া এ ধরনের অবৈধ কার্যক্রমে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, ই-ওয়ালেট, ভার্চুয়াল সম্পদ বা ক্রিপ্টোকারেন্সি যেমন বিটকয়েন ইত্যাদি ব্যবহার বা ব্যবহারের চেষ্টা করাও অপরাধের শামিল হবে। নতুন আইনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এই সাইবার অপরাধের ক্ষেত্রে অপরাধীর কাছ থেকে সরাসরি মাদকদ্রব্য উদ্ধার হওয়া বাধ্যতামূলক হবে না। ডিজিটাল তথ্য প্রমাণ ও লেনদেনের উপর ভিত্তি করে বিচার করা যাবে। এই অপরাধের সাজা হিসাবে বা যে কোনো মেয়াদের কারাদণ্ড অথবা সর্বোচ্চ মৃত্যুদণ্ড এবং অনূর্ধ্ব ২০ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। বিলের একটি ধারায় বলা হয়েছে এই ধরনের অপরাধ যদি আন্তর্জাতিকভাবে বা কোনো সংঘবদ্ধ অপরাধ চক্রের মাধ্যমে সংগঠিত অথবা পুনঃসংগঠিত হয়, তবে সংশ্লিষ্ট ব্যক্তি বা যে কোনো মেয়াদের কারাদণ্ডে অথবা অনূর্ধ্ব ৫০ লাখ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। এছাড়া অপরাধে ব্যবহৃত সাইবার স্পেস, ডিজিটাল ডিভাইস বা ডিজিটাল অ্যাকাউন্ট, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, ই-ওয়ালেট, ভার্চুয়াল সম্পদ বা ক্রিপ্টোকারেন্সি ইত্যাদি এখতিয়ারসম্পন্ন আদালতের বা ক্ষেত্রবিশেষে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনালের আদেশক্রমে ব্লক, অপসারণ, জব্দ, বাজেয়াপ্ত বা রাষ্ট্রের অনুকূলে ন্যস্ত করা যাবে। প্রযুক্তি নির্ভর এই অপরাধের বিস্তার রোধে নতুন বিধানের পাশাপাশি বিলে এখতিয়ারসম্পন্ন সাধারণ আদালতে বিচারের বিদ্যমান বিধান অক্ষুণ্ণ রাখা হয়েছে। একই সঙ্গে দেশের মাদক সংক্রান্ত অপরাধ প্রবণ এলাকাগুলোতে দ্রুত বিচার নিশ্চিত করতে পৃথক মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার বিধানটি পুনরায় সংযোজন করা হয়েছে। এছাড়া মাঠ পর্যায়ে মাদক বিরোধী অভিযান আরও জোরদার করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনুকূলে আধুনিক আগ্নেয়াস্ত্রের প্রাধিকার এবং চোরাচালান ও মাদক চিহ্নিত করতে বিশেষ ডগ স্কোয়াড গঠনের আইনি বিধানও বিলে যুক্ত করা হয়েছে। বিলের উপর আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, মাদক কেনা বেচায় খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের জড়িত থাকার অভিযোগ এসেছে। এ ধরনের অপরাধের ক্ষেত্রে কাউকে বিন্দু মাত্র ছাড় দেয়া হচ্ছে না এবং জড়িতদের বিরুদ্ধে এরই মধ্যে কঠোর প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি হাসপাতালে ব্যবসা ঢুকলে যা আছে তাও শেষ হবে, জানালেন বিরোধী দলীয় নেতা। সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে যৌথ মূলধনী কোম্পানির আদলে ব্যবসায়িক বা লাভজনক উদ্যোগ যুক্ত করার তীব্র বিরোধিতা করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সাধারণ মানুষের উন্নত চিকিৎসার শেষ আশ্রয়স্থল সরকারি হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলোকে বাণিজ্যিকীকরণের সুযোগ দেওয়া উচিত নয়। এ কারণে তিনি প্রস্তাবিত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান। সোমবার ১৩ জুলাই জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে বিলটির উপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। ডক্টর শফিকুর রহমান বলেন, স্বাস্থ্য সেবা জনগণের মৌলিক অধিকার। যদিও নানা সীমাবদ্ধতার কারণে রাষ্ট্র এখনো সবার জন্য শতভাগ স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারেনি, তবুও সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানগুলো সাধারণ মানুষকে সাধ্যমতো সেবা দিয়ে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় দেশের একমাত্র
সরকারি উচ্চতর চিকিৎসা প্রতিষ্ঠান, যেখানে মূলত সেই সব মানুষ চিকিৎসা নিতে আসেন যাদের বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার আর্থিক সামর্থ্য নেই। এ ধরনের প্রতিষ্ঠানে যদি মুনাফা ভিত্তিক কার্যক্রম যুক্ত করা হয় তাহলে সাধারণ মানুষের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হবে। তাই জনস্বার্থে প্রস্তাবিত বিলটি প্রত্যাহারের আহ্বান জানান তিনি। জয়েন্ট স্টক কোম্পানির মাধ্যমে এই উদ্যোগের নিবন্ধন নেয়ার প্রক্রিয়ার সমালোচনা করে ড শফিকুর রহমান বলেন, জয়েন্ট স্টকের অধীনে দুই ধরনের প্রতিষ্ঠান থাকে, একটি ব্যবসায়িক এবং অন্যটি দাতব্য। যদি সম্পূর্ণ অলাভজনক বা চ্যারিটি বেসড কোনো উদ্যোগ নেওয়া হয় তবে তাতে আপত্তি নেই, কিন্তু কোনো ধরনের প্রফিট কনসার্ন এখানে যুক্ত হলেই বিদ্যমান চিকিৎসা সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হবে। একই সঙ্গে এই অপারেট করার মেকানিজমে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে না পারলে বর্তমানে ন্যূনতম চিকিৎসা ব্যবস্থাও পুরোপুরি ধ্বংস হয়ে যাবে।